দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজ আলোচনা করব ঘূর্ণিঝড় প্রসঙ্গ, থাকবে সমসাময়িক রাজনৈতিক বিষয়াদিও। এই জন্য আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম খান বাবুল, আছেন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজম খান, আরও আছেন বাংলাদেশ ছাত্রী ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। স্বাগত আপনাদের তিনজনকে। জনাব শরীফ, আপনাকে দিয়ে শুরু করি। আমি শুরুতেই বলছিলাম ঘূর্ণিঝড় প্রসঙ্গ, রিমেলের যে ক্ষয়ক্ষতি, যেটি প্রভাবে বলবো খুব আঘাত সেভাবে হয়তো করেনি, তারপরও অন্তত ৩৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 10 থেকে 11 জনের মৃত্যু হয়েছে, ৩৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, বাঁধ ভেঙে গেছে, ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা এই যে একটি অবস্থার মধ্যে এই মুহূর্তে শুরু হলো। শুনতে চাই আপনার কাছ থেকে এই দুর্যোগ, আমাদের ব্যবস্থাপনা, দুর্যোগ নিয়ে আমাদের যে ভবিষ্যতের যে অবস্থান, সব কিছু নিয়ে যদি সংক্ষেপে একটু শুনি। ধন্যবাদ। আমার সাথের দুই আলোচককে শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা। বাংলাদেশ অবস্থানগত কারণে এই ধরনের দুর্যোগ আপনাকে মোকাবেলা করতে হবে। সারা পৃথিবীতে আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তনের একটা অনিবার্য প্রভাব আমাদের এই অঞ্চলে পড়ছে, এবং এই যে দুর্যোগটা হচ্ছে, এই দুর্যোগের জন্য আমরা দায়ী না হলেও আমরা ভিকটিম, এবং এই ভিকটিমের হওয়ার কারণে আমাদের এখানে প্রায় প্রতিনিয়ত, এবং একসময় আমরা দুর্যোগ বলতে কেবলমাত্র বন্যা এবং জলোচ্ছ্বাসটাকেই বুঝতাম। এখন দুর্যোগের কিন্তু বা বিভিন্ন ধরনের দুর্যোগ, আপনি এই যে গত কয়েকদিন ধরে আমরা যে তাপ প্রবাহ, এটি একটা দুর্যোগের কাছাকাছি চলে এসেছে। আমাদের এখানে বজ্রপাতে মৃত্যু, এটিও এখন একটা দুর্যোগ। অগ্নিকাণ্ড, এটাও একটা দুর্যোগ। তবে আমরা যে দুর্যোগের বিষয়টি আপনি মিন করেছেন, সেটি হচ্ছে যে আমাদের দক্ষিণ অঞ্চলে যে গত কয়েকদিন ধরে যে উপকূলীয় অঞ্চলগুলোতে যে অবস্থা হয়েছে। এখন আপনি এই দুর্যোগ চাইলেই বাংলাদেশ বঙ্গোপসাগরের কাছে হওয়ার কারণে এর একটা প্রভাব এখানে এসে পড়ছে। এখন আপনি চাইলেই তো বাংলাদেশটাকে সাগরের কাছে, তা নয়, কিন্তু দুর্যোগ মোকাবিলা নিয়ে, দুর্যোগের তারপরে মোকাবিলা করা, ব্যবস্থাপনা, সবকিছু নিয়ে নানা প্রশ্ন তো আছেই। সেটা নিয়ে যদি আমি ওই জায়গাটা একটু সংক্ষেপে, আমরা হাতে চাইলেই তো এই জায়গা থেকে বঙ্গোপসাগরের কাছ থেকে আমরা অন্য জায়গায় যেতে পারবো না। তো এখন আপনাকে করতে হবে কতগুলো জায়গায় আপনার দুর্যোগের আগে কতগুলো প্রস্তুতি নেওয়া, দুর্যোগের পরে কতগুলো কাজ আছে। আমাদের এখানে কতগুলো পরিবর্তন এসেছে। আগে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চাইতো না, তার একটা বড় কারণ ছিল এখানে গবাদি পশু টশু এগুলো রাখা যায় না, নারীদের জন্য তাদের পরিবেশ বান্ধব ছিল না, টয়লেট অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো ছিল না। এটা পরিবর্তন এসেছে। আমি একেবারে কিন্তু ওই অঞ্চলের মানুষ। আমার গতকালকেও যে দুর্যোগটি ঘটেছে, আমাদের বাড়িটারিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখানে কতগুলো প্রস্তুতি নিয়েছি। যেমন এখন যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা যে আইনটি আছে, এই আইনটি ড্রাফটিং এর সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল। আমরা ওই জায়গাটায় পরিবর্তনটা করতে পেরেছি। আমরা যে পরিবর্তনটা এনেছি, মানুষের মধ্যে একটা সচেতনতা এসেছে, কিন্তু মানুষ তার কাজগুলো করছে। একই সাথে আমাদের পলিসির জায়গা থেকে যে ধরনের রেসপন্সটা দরকার, সেটা আমরা করছি না। আপনি প্রতি বছর এই দুর্যোগ হলেই যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, উপকূলীয় অঞ্চলের বাঁধ নির্মাণের ক্ষেত্রে, কিন্তু এর বাইরে প্রায় লক্ষাধিক স্বেচ্ছাসেবক আপনি তৈরি করছেন। তারা মানুষের কাছে যাচ্ছে, মানুষকে কেন্দ্রে নিয়ে আসছে। কিন্তু দুর্যোগের পরে এবং দুর্যোগের যে মেইন যে কারণটা বাঁধ, আমি এখানে বড় বড় শহরে অট্টালিকা তৈরি করছি, মেগা প্রজেক্ট করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতি বছর কেন উপকূলের মানুষকে বাঁধের অভাবে এই ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে? এই আত্মজিজ্ঞাসাটা আমাদের মধ্যে নেই। প্রতি বছর মানুষকে কেন তার ঘরের মধ্যে পানি ঢুকবে? একদিকে হচ্ছে সরকার কি অর্থ ব্যয় করছে না? করছে, প্রচুর অর্থ এখানে বরাদ্দ হচ্ছে, কিন্তু আমি শেষ করব এই জায়গাটায়
শুধু অর্থ বরাদ্দ হলেই হবে না, এই অর্থটা লুটপাট হয়ে যাচ্ছে। প্রভাবশালী রাজনীতিবিদ এবং আমলা থেকে শুরু করে নানা শ্রেণীর মানুষ যার প্রভাবশালী যারা, তারা এই টাকাটা নিয়ে যাচ্ছে। আমি মনে করি যে এই প্রতি বছর আপনি আপনার বাজেট থেকে বিপুল টাকা খরচ করবেন, কিন্তু তার সুফল মানুষ ভোগ করবে না। প্রত্যেকটি দুর্যোগের পরে আমি কেবল মানুষের কান্না দেখব, মানুষের ঘরের মধ্যে পানি, ফসল নষ্ট, এটা আমরা দেখতে চাই না। আমরা এই অর্থের যথাযথ যাই আমি একটু শুনে আসতে চাই জনাব শহীদুল ইসলাম খান বাবুল আপনার কাছ থেকে একই কথা, শুধু পাশাপাশি আমরা এটি বলবো যেটি যে প্রশ্নটা মানে শরীফুজ্জামান রেখেছেন সে প্রশ্ন আপনি তো অবশ্যই আপনি টাচ করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা, মোকাবেলা এবং দুর্নীতির বিষয় আসছে, এবং আমি যদি আজকে একটু আপনার মানে দৃষ্টি আকর্ষণ করি যে আরেকটু বিষয় আসছে, সেটি হলো আজকে আওয়ামী লীগ সাধারণ মানে সম্পাদক বলেছে দুর্যোগ সহযোগিতার নামে বিএনপি আসলে ফটো সেশন করছে। শুনতে চাই। না, আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ-আলোচক এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। শোনেন, দুর্যোগ এবং বাংলাদেশের মানুষের নিয়তি এক এবং অভিন্ন। সেই দীর্ঘকাল থেকে ৭০-এর ভয়াবহ জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বিএনপির ক্ষমতায় আসবার ২৯ দিনের মাথায় ভয়াবহ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, তারপরে এই সাম্প্রতিক কিছুদিন আগে, কয়েক বছর আগে সাতক্ষীরা অঞ্চলে যে আইলার ব্যাপক ক্ষতিকর প্রভাব, এগুলো তো আছেই। বাংলাদেশে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বঙ্গোপসাগরের উপকূলবর্তী বদ্বীপ, আমরা সেটা আমাদের নিয়তি। কিন্তু এর পাশাপাশি অনেক দুর্যোগ আমাদের কপালে। করোনার দুর্যোগ তো দেখলেনি, সেটা অবশ্য বিশ্বব্যাপী। এরপরে ম্যালেরিয়া, ডেঙ্গুর যখন সিজন হয় আপনি দেখেন, এটাও কিন্তু দুর্যোগ একটা ভয়ানক আকার ধারণ করে আমাদের এখানে। অগ্নিকাণ্ড দেখেন, আমরা এত উন্নয়ন, এত কিছুর কথা বলি, একটা ভবন, 10তলা ভবন, 12তলা ভবনে যখন অগ্নিকাণ্ড হয়, আমরা দেখি গোটা জাতি আমরা অসহায়। স্বাধীনতার 53 বছর, 54 বছর আমরা পার করে ফেলেছি। আমরা একটা আধুনিক রাষ্ট্রের কথা বলি, কিন্তু এই সব ক্ষেত্রে আমরা তো দেখছি প্রতিনিয়ত কি ভয়ঙ্কর। হ্যাঁ, দুর্ঘটনা হয় না কোথাও উন্নত বিশ্বে, সেটা বলছি না, কিন্তু ম্যানেজমেন্ট বা উদ্ধার কাজ কিভাবে, কত তড়িৎ গতিতে, কত চমৎকারভাবে তারা করলো, আর আমরা কি করলাম, এই প্রশ্নগুলো এখনও আসে আমাদের এখানে। আমি শুধু এই ক্ষেত্রে ওনাকেই দায়ী করব সেটা বলছি না, মানে জাতি রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতা কোথায়, সেই বিষয়গুলো বারবার কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে। আর এই রাস্তার দুর্ঘটনা, শেয়াল কুকুরের মতো মানুষ মরা, নৌ দুর্ঘটনা, প্রতি বছর দেখি শত শত মানুষ বেঘরে প্রাণ দিচ্ছে। এখানে মানে পশুরও যে মূল্য আছে, আমাদের এখানে মানুষ মরলে আমরা সেই রকম বিকার করি না, ভুলে যাই একদিন বাদেই। সেই বাস্তবতায় ভাববার আছে অনেক কিছু। এখানকার নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব বলেন, আমাদের সরকারি অবকাঠামো বলেন, অনেক ঘাটতি আছে, আপনি যেভাবেই বলেন। সেটা দুর্ভাগ্যজনক। আপনি আপাত দৃষ্টিতে আজকের যে ঘূর্ণিঝড় ৩৭ লাখ মানুষের কথা বললেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে, কিন্তু এটার যখন ইফেক্ট এখনো কিন্তু শেষ হয়নি। এর ইফেক্ট, আফটার ইফেক্ট, এই যে ঢাকা শহরে যে ভয়াবহ পানি, মানে জলাবদ্ধতার যে চট্টগ্রাম শহর তো অচল হয়ে গেছে। তারপরে আপনি ৩৫,০০০ ঘরবাড়ির কথা বলেছেন, তারপরে 11 জনের মৃত্যুর কথা বলেছেন। পাশাপাশি আমরা কৃষকদের নিয়ে কাজ করি, বিপুল সংখ্যক কৃষিজীবী মানুষের ফসল, উৎপাদিত ফসল এবং তাদের গবাদি পশুর যে ক্ষতি হয়েছে, এটা তো হ্যাঁ, মাছের যে একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, এটা আমাদের জাতির জন্য একটা বিরাট ধাক্কা। সেই জন্য আমাদের ভাববার সময় আছে। হ্যাঁ, আমি খবরের কাগজে দেখলাম যে এবারও সুন্দরবন বুক পেতে দিয়েছে। এই যে আপনার কি বলে এই বনায়নের যে বিষয়টা, মানে প্রাকৃতিক যে ঢাল হিসেবে আমাদেরকে শুধুমাত্র ওই যে জলবায়ুর প্রভাব, এই জলোচ্ছ্বাসের কারণে না, আমার এই যে জলবায়ুর যে একটা ক্ষতিকর মারাত্মক প্রভাব আমরা দেখছি, এই প্রভাব মোকাবেলায় কিন্তু গাছ, এটা হয়তো আওয়ামী লীগ করছে, কতটুকু করছে আমি, কিন্তু আমাদের সরকারের সময় কিন্তু ঘোষণা দিয়ে আমরা কয়েক কোটি গাছ আমাদের সময় বিভিন্ন উদ্বুদ্ধ করা হয়েছিল, আপনার মনে থাকবে। সেজন্য সেই বিষয়ে আমি গতকালও দেখলাম যে পরিবেশ দূষণের দিক দিয়ে গতকাল রাতে বাংলাদেশ সবার উপরে এই ঢাকা শহর, এবং বলা হয়েছে যে স্পর্শকাতর যে রোগীগুলা, বিশেষ করে ছাপানি রোগী, শিশু, হাসপাতালের, তাদের জন্য এটা খুবই, এবং বলা হয়েছে যে বাইরে এক্সারসাইজ না করা, ঘরের মধ্যে ছাড়া। এই সামগ্রিক বিষয় নিয়ে আসলে আমরা ভালো নেই। হ্যাঁ, আজকে যারা নিহত হলো, যারা ক্ষতিগ্রস্ত হলো, সকলের প্রতি সমবেদনা জানাই, এবং আল্লাহ যাতে আমাদের এই দুর্যোগের হাত থেকে রক্ষা করে। আর কাকে বলবো? জি, ধন্যবাদ। জি, জনাব আজম খান, আপনার কাছ থেকে শুনতে চাই একই প্রশ্ন মানে এসছে। আমার বক্তব্য ছিল যেটি আমরা আলোচনা করছিলাম শুরুতে, যে কিছু দুর্যোগ আসলে আসবেই, সেটি আপনি অ্যাভয়েড করতে পারবেন না, কিন্তু সেই দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগ পরবর্তী মানে
মানে ব্যবস্থাপনা নিয়ে এক ধরনের আমাদের যেটি শরীফুজ্জামানও বলছিল, দুর্নীতির অভিযোগ আছে, ব্যবস্থাপনার দুর্বলতা আছে, নানা বিষয়গুলো এসছে। শুনতে চাই আপনার কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শকদেরকে, আমার সঙ্গে দুই বিজ্ঞ আলোচক সহ যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে। দেখেন, আসলে আমাদের দেশে একটা দুর্যোগপ্রবহ এলাকা। বাংলাদেশে কিছুদিন পর পর এরকম বড় বড় একটা বড় বিপর্যয় তৈরি হয়। কখনো উপর থেকে আসে, কখনো নিচ থেকে আসে। এটা আল্লাহ আমাদেরকে সেভ করে। আমাদের দেশের মতো মানুষের কাছে আল্লাহ হলো সবচেয়ে বড় জায়গাটা। এই যে সুন্দরবন বুক পুঁতে দেয়, বারবার তার নিজের বুককে ক্ষতবিক্ষত করে বাংলাদেশের মানুষগুলোকে বাঁচায়, এটা তো আল্লাহ চায় বিদায়, আল্লাহর রহমত আছে বিদায়। তা না হলে আমাদের দেশের মানুষগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা। কারণ এই ঘূর্ণিঝড় যদি আপনি সুন্দরবন বুকে না নেয়, তার বুকটা ছিঁড়ে ক্ষতবিক্ষত যদি না বানায়, তাহলে যেভাবে আসে, যে ব্যারিকেডটা যদি না দিতে পারে, তাহলে মেচাকার হয়ে যায় সোজা জায়গাটা। তাই আল্লাহর কাছেই শুকরিয়া আদায় করি। আমরা প্রথমেই দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, তিনি ৯৬ সালে ক্ষমতায় এসে এই আশ্রয়নের দিকে ব্যাপক মনোনিবেশ করলেন। মানুষগুলোকে এই যে স্কুল কাম সাইক্লোন সেন্টার, স্কুল কাম কলেজ, স্কুল কাম মসজিদ, আপনার আশ্রয়ন প্রকল্প কাম মসজিদ, এরকম অসংখ্য শেল্টার তিনি তৈরি করলেন। সেই থেকে শেল্টারের যাত্রা শুরু করলেন। আপনার মনে আছে নিঃসন্দেহে, দেখেন বেগম খালেদা জিয়া ৯১ সালে ক্ষমতা আসার পরে আমাদের দেশে একটা বড় বিপর্যয় হয়েছিল। আমি এটার জন্য কিন্তু বিএনপিকে দায়ী করতেছি, এক মাসের মধ্যে বোধহয় ২৯ আমি কিন্তু এটাকে বেগম জিয়াকে অথবা বিএনপিকে দায়ী করতেছি না। এখন এটা আল্লাহ প্রদত্ত হয়ে গেছে। প্রিপারেশন ছিল না, এত বড় প্রিপারেশন। ওইটা দেখে আমরা শিক্ষা নিয়েছি। আমাদের পার্টির সভানেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, তিনি ক্ষমতায় এসেই গরিব মানুষের কথা চিন্তা করছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করছেন। মানুষকে বড় বিপর্যয়ের হাত থেকে, বড় ঘূর্ণিঝড়ের হাত থেকে, বড় জলোচ্ছ্বাসের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, তিনি সমগ্র উপকূল অঞ্চল ঘুরে একেবারে সেই আপনার কক্সবাজার থেকে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত, বাগেরহাট, বরিশাল হয়ে যে অঞ্চলগুলি আপনার আমাদের এই ঘূর্ণিঝড়ে আঘাত বেশি আনে, সেই অঞ্চল জুড়ে আপনি সাধারণ কোনো স্কুল পাবেন না এখন আর। সব আধুনিক সাইক্লোন হয়ে গেছে, সবগুলো স্কুল কাম সাইক্লোন সেন্টার। আপনার এই কারণে মানুষের ভিতরে ব্যাপক সচেতনতা এসেছে, সরকারের সদিচ্ছা, ব্যাপক সদিচ্ছা। আজকে যদি মৃত্যুর হার, একজন মানুষ মারা গেল, এই সমস্ত এই সাইক্লোন সেন্টারের কারণে যেটি হচ্ছে, মৃত্যু হার কমেছে। কারণ মানুষ সরাসরি একটু যাওয়ার অনীহা থাকে, মানে শেল্টারে ওঠা, সন্ধ্যা নাগাদ উঠে যায়। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত তারা সন্ধ্যা নাগাদ ওঠে। হ্যাঁ, কিন্তু এই যে দুর্নীতি অনিয়মের কথা আসছে, ব্যবস্থাপনার সংকটের কথা আসছে, মানে এটা নিয়ে কি বলবেন? আমি কাঞ্চন ভাই আপনাকে বলি, আমার বন্ধুরা এখানে আছে, বাবুল ভাইয়ের মতো করছে, বলছে তিনি, কারণ হলো তিনি ভালো কোনো কিছু দেখেন না। এটা বিএনপির নেচার। বিএনপির পক্ষে কোনো ডেভেলপমেন্ট, ভালো কোনো কিছু বাবুল ভাই কিন্তু বলে নাই। বাবুল ভাই বলেন যেটি এখানে প্রশ্নটা নিয়ে আসছেন কিন্তু শরীফ ভাই, আপনার মানুষগুলো বাঁচানোর জন্য আপনার মাইকিং করে সেন্টারে নিচ্ছে, আশ্রয়ন কেন্দ্রে নিচ্ছে। এখানে দুর্নীতির কোনো সুযোগ আছে? যার যে পায়ে হেঁটে যাচ্ছে, সরকারের পক্ষ থেকে প্রচারটা করা হচ্ছে, ব্যাপক প্রচার। এই জায়গাটায় দুর্নীতি না, দুর্নীতি নাই, আমি এই কথা বলতে রাজি না। দুর্নীতি যেখানে হয় সেখানে আছে। এই মানুষ বাঁচানোর সময়, বিপর্যয়ের সময়, এক্ষেত্রে দল মত নির্বিশেষে সবাই সবার মতো চেষ্টা করে যাতে মানুষ নিরাপদ জায়গায়। বাদ নিয়ে দুর্নীতির কথা বলো, বাদ নিয়ে আমার বক্তব্যটা একটু ভিন্ন। এই যে সুনামগঞ্জে ২০১৭ সালে এভাবে ভাতটা তৈরি করা হয়, সুনামগঞ্জে ২০১৭ সালে বাদ নিয়ে যা হলো, আমি আমার আত্মশুদ্ধির জায়গাটা থেকে বলতেছি, যে স্টাইলে ভাতটা তৈরি করা হয় আমার মনে হয় এটা সঠিক নয়। কারণ ওই বালিমাটির পাড় থেকে, নদীর পাড় থেকে হোক আর খালের পাড় থেকে হোক, বালি মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়। আর একটা পানি পাইলে পরে সে বাঁধটা নড়বড়ে হয়ে যায়, বাঁধটা ভেঙে যায়, বাঁধটা বেসে যায়। এটাকে আপনার ১০০ কিলোমিটার বাঁধ না করে আপনি ২৫ কিলোমিটার করা উচিত, ৫০ কিলোমিটার করা উচিত, স্থায়ী বাঁধ হওয়া উচিত। আপনার যে বাঁধটা সুন্দরবনের মতো বুক আলগে দিয়ে তাকে রক্ষা করবে, যে এই পাশের মানুষগুলোকে আমার বুক ছিঁড়ে যাবে, কিন্তু পানিটাই সুন্দরবন তো একেবারে ন্যাচারাল একটি, কিন্তু আপনার মানুষ তো সম্ভব না। আমার একটু বিরোধী স্থায়ী করা যায়, স্থায়ী বাঁধ যদি করা হয়, আপনি কম করেন,
হ্যাঁ, সেটি নিয়ে কম আলোচনা করে, হতে পারে। কিন্তু সেটা ওই যে ফারাক্কার যে বাঁধ, ওই বাঁধ ভেঙে তো কখনো পানি আসে না, সুইচ গেট উঠিয়ে দিতে হয়। আপনি বাঁধটা অনেক জায়গায় না করে একটু 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 করে আপনি আগাইতে থাকেন না। আমাদের যার সামর্থ্য আছে তাই জি। নিয়ে আমরা করতে থাকি। জনাব বাবুল, আমি আবার আপনার কাছে একটু যাই, শুনতে চাই ঘূর্ণিঝড় নিয়ে আপনি নিশ্চয়ই বলবেন, কিন্তু যেটি এসছে আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব প্রেস ব্রিফিং করেছে, সেখানে তাদের দলীয় কিছু মানে করণীয় বিষয় নিয়ে তারা মানে বলেছেন। তো এই যে রাজনীতিতে মানে এখন দুর্যোগও রাজনীতিতে আসছে, অভিযোগ করছে আপনাদের প্রতি যে তারা কখনো, উনি বলছে দুর্যোগ সহযোগিতা নামে বিএনপি ফটো সেশন করছে। আসলে কি এই ধরনের দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক দল, নেতা, কর্মীদের কিছু করণীয় থাকে, করতে তারা পারে ইচ্ছা করলে? অবশ্যই করণীয় থাকে, কেন থাকবে না? একটা রাজনৈতিক শক্তির উপরে তো আসলে কোনো শক্তি নাই। একটা মানে ভূখণ্ডে বা একটা রাষ্ট্র সমাজে সবচেয়ে বড় শক্তি তো রাজনৈতিক শক্তি, সংগঠিত শক্তি। এটা তো আমাদের দলের মানে সুদীর্ঘ এই ইতিহাস আছে। আমরা 98-এর বন্যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার রুটি বানিয়েছি, গ্রামের গ্রামে গিয়েছি। করোনার সময় আপনি দেখেছেন আমাদের দলের অসংখ্য নেতারা এই যখন মানুষ পালিয়েছে নারায়ণগঞ্জে, কুমিল্লাতে শত শত মানুষকে করোনা আক্রান্ত না, কিন্তু আওয়ামী লীগ তো অভিযোগ করছে যে আপনারা। না, আওয়ামী লীগ তো সব অভিযোগই করে। শোনেন, একটা দেশ, একটা রাষ্ট্র 17 বছর আমরা ক্ষমতার বাইরে একটা রাজনৈতিক দল, আপনি চিন্তা করেন আমাদের নেতাকর্মীদের কত রকমের মামলা। আপনি দেখেন আওয়ামী লীগ বলবে যে তাদের উপর জুলুম হয়েছে, কি জুলুম হয়েছে? পার্থক্যটাই, কতগুলো মামলা হয়েছে। আপনি যদি দেখেন এই যে গায়েবী মামলার যে কনসেপ্ট, আপনি কি কখনো শুনেছেন বাংলাদেশে এর আগে? হ্যাঁ, রাজনৈতিক মামলা হয়েছে, আমি অস্বীকার করি না। কত মামলা হয়েছে? এই যে 100 লক্ষ মামলা, 60 লক্ষের উপরে যে আসামি, একটা দলের প্রধান, দ্বিতীয় প্রধান, তৃতীয় প্রধান, প্রত্যেককে আপনি কারাগারে আটকিয়েছেন, দেশ ছাড়া করেছেন। দেশে আপনি বলতে পারবেন দুর্নীতি, এই সে নানান কথা, সেটা অন্য আলোচনা যাবে, সেটা সেই বিতর্ক আমি করতে চাচ্ছি না। বাট এইটা তো সত্য, বিএনপি যতবার ক্ষমতা, আওয়ামী লীগের, আমি বলি আওয়ামী লীগের সভানেত্রী একবার কারাগারে গিয়েছে রাজনৈতিক কোনো মামলায়। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ট্রাম্প কার্ড ঘোষণা করেছেন, একবার জেলে গিয়েছেন, যাননি। অথচ আমার দলের মহাসচিব কত বড় দুর্বৃত্ত, নিজে বোমা ফাটান, নিজে ময়লার গাড়িতে আগুন দেন, এই অভিযোগও তাকে মামলা দেওয়া হয়েছে। এবং কারণে অকারণে সকালে বিকালে রাত 3টার সময় তিনি পালিয়েও যান নাই, কিন্তু পালানের মানুষরা 3টার সময় ফিল্মি কায়দায় মনে হয় একটা ভয়ঙ্কর ডাকাতকে গ্রেপ্তার করতে যায়। এই বাস্তবতার মধ্যেও আমরা সারভাইভ করছি এবং আমরা মানুষের সাথে, এই যে করোনার সময় বলেন, আমি নিজে অসংখ্যবার গ্রামে গিয়েছি, মানুষের কাছে গিয়েছি দুর্যোগের মধ্যে। তারপরে যে কোনো দুর্যোগে, এই যে দেখেন ছাত্রলীগ, আপনি বলেন ফটোসেশন কে করে? আমরা তো ছবিতে দেখছি ছাত্রলীগ মানুষের ধান কাটে দেয়, মহিলা ছাত্রলীগের নেত্রীরাও যায়, ক্ষেত মেত, মানুষজন বিরক্ত, পাড়ায় টাড়ায় সব শেষ করে চলে আসে। তো ফটোসেশন কে করে আপনি বলেন এগুলা? এখন এই যে দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে হ্যাঁ এটা হঠাৎ করেই এসেছে, আমাদের দলের এইরকম প্রস্তুতি আগে ছিল না। এই বিগত এই ইসের সময়ে আপনার কি বলে, এই যে সাতক্ষীরায় গত বছর যে হাওরে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়ে গেল, আমরা নিজেরা, আমার দলের অনেক নেতারা বারবার সেখানে গিয়েছি, মানুষের পাশে থেকেছি, দাঁড়িয়েছি। আমি নিজে 2বার গিয়েছি, 2বার, এবং আমাদের সাধ্যমতো আমরা দল ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা ছাড়া, এর মধ্যেও আমাদের বন্ধু শুভাকাঙ্ক্ষী সহকর্মীদের নিয়ে। এখন আওয়ামী লীগের সভানেত্রী কি জেনারেল সেক্রেটারি যেটা বললেন সেটাই তো বেদবাক্য হয়ে যায় না? ওনার বিরুদ্ধে ওনার ভাই কি বলে সেটাও আপনি একটু শুনেন দয়া করে। আর ওনার কথা প্রত্যেক দিন আপনি গুগলে সার্চ দেন, হ্যাঁ, ওনারা একটা বিরোধী দল বানাইছে, ওনারা স্বতন্ত্র বানাইছে, দামি বানাইছে, মামি বানাইছে, আমি তুমি সব বানাইছে, তারপরেও বলে বিএনপি নাই, বিএনপি থাকবে না। উনি সকাল হইলে প্রত্যুষে ঘুম থেকে উঠে বিএনপির বিরুদ্ধে 2 লাইন ওনাকে বলা লাগে। আপনি বুঝেন কি কারণে বলেন? কারণ ভয়, বিএনপিকে ভয়। এই তারেক রহমান আসলে, এই খালেদা জি, এই বিএনপি, বিএনপি নাই, বিএনপি দুর্যোগে নাই, বিএনপি এখানে নাই, ওইখানে নাই। কি কারণে বিএনপির বিরুদ্ধে ওনার বলার আগে বলেন? আপনি গুগলে যদি সার্চ দেন বিগত 1 সপ্তাহ উনি যত কথা বিএনপি সম্পর্কে বলেছেন আক্রমণাত্মক, উনি ওনার দল সম্পর্কে এত কথা বলেন নাই। জি, জনাব আজম খান, যেটি আসছে এই কথার উত্তর আপনি নিশ্চয়ই দেবেন। তারপর আমি একটু বলে যাই, ওবায়দুল কাদের সাহেবের কথা, মানে বাবুল ভাইয়ের কথার তো উত্তর আপনি দিবেন, কিন্তু আরেকটি কথা বলছো যে যেটি আজকে বিএনপির নেতা জনাব এক অনুষ্ঠানে বলেছেন যে দেশের উপকূলীয় এলাকায় মানুষ যখন ঝড় জলোচ্ছ্বাসে বিপদগ্রস্ত, তখন সরকার তাদের পাশে না দাঁড়িয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নিয়ে ব্যস্ত আছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জি, শুনতে চাই আপনার কাছে।
না না আপনার বাবুল গায়েবী মামলার বিষয়ে আপনি বাবুল নিশ্চয়ই ভাইরা attend যেটা করবেন। বলতেছে অবাক হয়ে শুনি, রূপকল্পের মতো বলতেছে, অসত্য কথাগুলি কোনটা রূপকথা? এমন ভাবে উত্থাপন করছে। দেখেন এই যে একটা মামলার কথা বললো, হ্যাঁ। গায়েবী মামলা কি হওয়া সম্ভব? আরে বলেন। কোনো মানুষের নামে, আপনার বিএনপির নামে সরকার কি কোনো মামলা দিছে? আওয়ামী লীগ কোনো মামলা দিছে, তারা অপকর্ম করে, অপকর্মের প্রায়শ্চিত্ত করে। কেউ ডাকাতি করলে তার নামে ডাকাতি মামলা হবে না, কেউ চুরি করলে তার চুরি মামলা হবে না, কেউ খুন করলে তার নামে খুনের মামলা হবে না। এখন সে যদি বিএনপি করে বা আমি আওয়ামী লীগ করি, বিএনপি সাধারণ সম্পাদক ময়লার গাড়িতে আগুন দিয়েছে, আপনি এইটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার আর তাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। দেখেন বিএনপি একটা রাজনৈতিক দল, আমরা আরেকটা রাজনৈতিক দল। এখন আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমার নামে মামলা হবে না? আমি আওয়ামী লীগ করে দেখে লেগে মামলা হবে না? আপনার অন্যায় বিএনপির যে মামলাগুলি হয়েছে সে প্রতিটা পুলিশে করেছে, সুনির্দিষ্ট মামলা। কারণ আইন প্রয়োগকারী সংস্থা, ওনাদের সঙ্গে পার্সোনালি কোনো তাদের ক্লাস আছে? এটা তো এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির সময় যারা ছিল আজও তারাই আছে। তাদের নিয়োগ দেওয়া কর্মকর্তারা তারা বিভিন্ন জায়গায় বসাছে। এখন ওনারা কোথায় অপকর্ম করে এটা তো প্রশাসনের ব্যাপার, এটা তো আওয়ামী লীগের ব্যাপার না। আপনি দেখান বাংলাদেশে একটা মামলা আওয়ামী লীগ করছে, এমন একটা দেখান একজন আওয়ামী লীগের নেতা বাদী হয়েছে? ওনাদের মামলাগুলো ওনারাই অপকর্ম করে, ওনারাই আইন শৃঙ্খলা রক্ষাকারী, ওনাদের বিরুদ্ধে করি না। এখন যে বিষয়টা সেটা হলো যে বিএনপিটাকে আমরা কি চাই? সত্যিকার একটা বিরোধী দল হিসেবে চাই, রাজপথে চাই, আমরা আমাদের প্রত্যাশা সংসদে চাই, আমরা তাদেরকে সমস্ত নির্বাচনী মাঠে চাই, যাতে তাদের সঙ্গে আমরা সমান তালে রাজনীতিটা করতে পারি, নির্বাচনটা একসাথে করতে পারি। এখন ওনারা আসলে নির্বাচনে আসবে না, আপনারা নির্বাচনের আগে লক্ষ মামলা করেছেন, শুনেন আপনি যে সব নেতা কর্মীদের জেলে নিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, যে স্টাইলে তারা ওই স্টাইলে চায়। আচ্ছা বলেন, এত রক্তের বিনিময়ে একটা বাংলাদেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ লোক যেখানে রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোনের আত্মহত্যের বিনিময়ে একটা দেশ এসেছে, তারা যেভাবে ক্ষমতা আসতে চায় পিছনের ব্যাকডোর দিয়ে, এটা কি এইভাবে ক্ষমতা আসা সম্ভব? মানুষকে তারা বিশ্বাস রাখতে পারে না। দেখেন আমাদের দেশের আজকের আলোচনাটার মূল বিষয় জায়গাটা হলো একটা বড় ধরনের একটা দুর্যোগের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তার চেয়ে তো বড় দুর্যোগ তো এখন রাজনীতিতে। ওই যে আরেকটা কথা বললেন আপনি, আমাকে কোশ্চেন করলেন, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে তারেক জিয়া সাহেবের, দেখেন সাংবাদিকরা যদি কোনো কিছু আলোচনা করে, কোনো কোশ্চেন করে, তাহলে এই যে যেমন আপনি আমাকে কোশ্চেন করতেছেন, বাবুল ভাই সহ পাশাপাশি যে যারা আছে, যদি কোনো প্রশ্ন আসে তার উত্তর তো তাকে দিতে হয়। আজকের এই দিনটা আমরা জানি, আজকের দিনটা মানুষের বাঁচা মরার সময়, সেটা নিয়ে কিন্তু কোনো, আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনার মতো সাংবাদিকরা যদি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যার কাছে তারেক জিয়া নিয়ে কোনো কোশ্চেন করেন, তিনি অপরাধী, আইনের দৃষ্টিতে তিনি সাজাপ্রাপ্ত আসামি। এখন প্রধানমন্ত্রী তিনি তো বলবেনই, তার উত্তরটা তিনি আইনের ভাষায়, ঠিক আছে না, এখন সে তো ওই সময় পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ না, পাশ কেটে যাবে না। কিন্তু এই যে এই মামলা নিয়ে যে কথাবার্তা মামলাটা তো বললাম যে অন্যায় তারা করছে, তা না হলে পুলিশ কেন তাদের বিরুদ্ধে মামলা দেবে? ওনাদের এখানে পুলিশের ব্যাপার আর হলো আপনার আদালতের ব্যাপার, এটা তো আওয়ামী লীগের ব্যাপার না, এটা এখানে তো আমাদের কোনো পার্ট না। বরঞ্চ ওনাদের অনেক মামলার সঙ্গে আমরা সহানুভূতি জানাই, ওনাদের ব্যথায় আমরা ব্যথিত হই। কারণ কি আপনার এই যে বললো যে 28শে মের পরে, আচ্ছা 28শে মেটাই আপনি যখন আসছেন, 28শে মে যে বিএনপি 28শে অক্টোবর বিএনপি যে ন্যাক্কারজনক ঘটনাগুলি ঘটিয়েছে, এগুলি কি তাদের দরকার ছিল? তারা একটা সমাবেশ করবে, সেখানে তারা, আমরা দেখেন আমরা বাইতুল মুকাররমের উত্তর কোটে, কই আমরা তো তাদের উপর হামলা করি নাই। বিএনপির যে লোক ছিল, দরকার হয় নাই তো, আমাদের তো ঢাকা সিটিতে তার চেয়ে 20 গুণ লোক বেশি ছিল। আমরা যদি মনে করতাম যে 10 মিনিটের ভিতরে তাদেরকে ঘেরাও করে ফেলবো, আমরা তো তাই করতে পারতাম, কিন্তু আমরা তো তা করি নাই। বিএনপি একটা রাজনৈতিক দল, তার তো রাজনীতি করার, তার সমাবেশ করার অধিকার আছে, কিন্তু জ্বালাও পোড়াও করবে, পুলিশকে পিটিয়ে মারবে। আচ্ছা বলেন, এই যে পুলিশকে যেভাবে বিভৎসভাবে পিটিয়ে মারলো এই বাবুল ভাইরা, সেটা কি মেনে নেওয়া যায়? আপনি কোনো সাধারণ মানুষ হিসাবে, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে না, একজন সাধারণ মানুষ হিসাবে, সেই লোকটা কারো তো সন্তান, কারো আলোচনা একটু বড় হয়ে যাচ্ছে, মানে আসবো আপনার কাছে, একটু শুনে আসি। শরীফ আসছে, এই গায়েবী মামলা নিয়ে কথা আসছে, পাশাপাশি দুর্যোগ নিয়ে যদি আপনার কোনো কথা থাকে শুনতে চাই। দুর্যোগ নিয়ে আমরা তো এতক্ষণ, আমি মনে হয় যে এটা কারেন্ট ইস্যু, এটা বেশ ইম্পর্টেন্ট। তো এই দুর্যোগ সৃষ্টি আমরা অনেক সময় সৃষ্টি করি। আপনি এতক্ষণ আমরা শুনলাম ঢাকা শহরের যারা পরিবেশ আন্দোলন করে, ঢাকা শহরে যারা প্রাণ প্রকৃতি রক্ষার জন্য
কাজ করে, গত কয়েক বছরে তারা সব থেকে বেশি গালি শুনেছে সরকারি দলের কাছ থেকে। কেন? গাছ কাটা ইস্যু। যখন ৭ মসজিদ রোডের গাছ কাটার চেষ্টা হয় তখন আমরা তার প্রতিবাদ করেছি, যখন ওসমানী উদ্যানের আমরা প্রতিবাদ করেছি, যশোর রোডের প্রতিবাদ করেছি, এবং সরকারি দলের মেয়র থেকে শুরু করে নেতারা আমাদেরকে সব থেকে বেশি গালাগালি করেছেন কেন আমরা গাছ কাটার প্রতিবাদ করি এবং কেন আমরা উন্নয়নের বিরোধিতা করি। এখন তো বুঝতে পারছেন এই শহরে গাছ কেন দরকার, এখন এই তো বুঝতে পারছেন এই শহরের প্রাণ প্রকৃতি কেন রক্ষা করা দরকার, কারণ আমরা যে ডিজাস্টারটা তৈরি করেছি। আমি বিরোধীদের সঙ্গে আমি একমত, কিন্তু আপনারা যে উন্নয়নের বিরোধিতা আমরা উন্নয়নের বিরোধিতা করেন, এই জায়গাটা আমরা উন্নয়নের বিরোধিতা করি না। তবে সরকার কম করে হলো আমি আজম ভাই সেক্ষেত্রে আপনার উন্নয়নের কেন বিরোধিতা করতে হবে? আমি উন্নয়নের বিরোধিতা করি না, আমি 3 টাকার কাজ 93 টাকায় করলে আমি তার বিরোধিতা করি। আপনি 10 টাকার কাজ 70 টাকা করবেন, কারণ এই টাকাটা জনগণের টাকা, এই টাকাটা জনগণের টাকা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো, আপনি এখানে বিরাট মেট্রো রেল করেছেন, খুবই ভালো, আপনি এখানে বিরাট পদ্মা সেতু করেছেন, খুবই ভালো, কিন্তু একই সাথে আমি এটাও বলি আমার গ্রামে হাসপাতালে ডাক্তার নেই কেন? আপনি ডাক্তার ইস্যুটাকে অ্যাড্রেস করতে চান না। আপনি এই যে আমরা বাঁধের কথা বলছি, সাতক্ষীরা, খুলনা, যশোর, ওই যে অঞ্চলে উপকূলীয় অঞ্চলে, আমি শেষ করি। সরকারের পক্ষ থেকে একজন ডাক্তারকে গ্রামে বাধ্যতামূলক 2 বছর, আমি উদাহরণ হিসেবে বললাম, উদাহরণ হিসেবে বললাম, এই যে জনগণের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনারা অ্যাড্রেস করতে চান না। এই যে সাতক্ষীরা অঞ্চলের মানুষ সেই সিডর থেকে সেই আইলা থেকে এখন পর্যন্ত জোয়ার এবং ভাটার সময় তাকে 2 বার দিনের মধ্যে ডুবতে হয়। আপনি এত বড় বড় প্রজেক্ট এখানে করছেন, একে সাইজ করছেন, তাকে এই করছেন, একেবারে মডেল করে ফেলছেন, কিন্তু উপকূলে বাদ দিতে সমস্যাটা কোথায়? আপনি টাকা বরাদ্দ করছেন, সেই টাকার কাজটা প্রপারলি হচ্ছে না কেন? যারা এখানে চুরি করছে, যারা এখানে দুর্নীতি করছে, তাদেরকে আপনি জেলে ঢুকাতে পারছেন না কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন ওই অঞ্চলের একটা মানুষও আপনার কাছে ঢাকা ব্যাংককের কোনো বিমান টিকিট চায় না, একজন মানুষও পূর্বাচলে প্লট চায় না। সে কি চায়? সে চায় সে যাতে বাঁচতে পারে, সে পরিশ্রম করে, সে কৃষি কাজ করে, সে একটা বাত চায়, টেকসই বাত, সে একটু বিশুদ্ধ খাবার পানি চায়। আপনার কাছে ভাত মাছ ওই সেরাটনের খাবার দিতে হবে সেটি চায় না। কিন্তু সেই কাজটি আমরা কেন পারি না? আপনারা এত এত উন্নয়নের উদাহরণ দিচ্ছেন যে আমরা এটা করেছি সেইটা করেছি, স্বীকার করি, 1000 বার স্বীকার করি, কিন্তু এই কাজটি আপনি কেন করতে পারেন না? এটা তো এত কঠিন না। তার অর্থ হলো যে আপনি সেটাকে মিন করেন না। তুমি করো একটু শুনে এখানে আমি কিছু জায়গায় তার সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নাই। তবে আইনের শাসন বলতে যেটা বোঝায় সেটা আওয়ামী লীগ সরকারের ভিতরে আছে। বঙ্গবন্ধুর কন্যার হাত দিয়ে এই দেশে যারা অন্যায় করেছে তাদের সবাইকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এখন ফাঁক ফোকর দিয়ে যদি 2-1টা পড়ে যায়, বেরিয়ে যায়, সেটাকে খুঁজে আপনারা যারা বিরোধী দলে আছে তাদের দায়িত্ব তো এটাকে দেখিয়ে দেওয়া। আপনার সাতক্ষীরায় বাঁধের দরকার, এই জায়গাটা আমি একমত। তবে এই বাঁধটা প্রতিবার ওই যে আপনার বালিমাটি দিয়ে যে বাঁধটা হচ্ছে সেটা কিন্তু আমরা চাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে আমি কৃষক লীগ করি, কৃষকের পক্ষে কথা বলি, কৃষকদের সুখ দুঃখের সঙ্গে আমরা সর্বদা জড়িত থাকি। এই বাঁধটা স্থায়ী হওয়া উচিত, এই বাঁধটা স্থায়ী হওয়া উচিত। 2 পাশে ঢালাই করে রড দিয়ে করে মাঝখানে বালি দিয়ে দিলে এই বাঁধটা কখনো আর ধ্বংস হয় না। কিন্তু সেটা হচ্ছে না কেন? এটা হইতে হবে। যারা 17 বছর ধরে তো পারলেন না, প্রকল্পে আছে 17 বছর ধরে তো করলেন না। আপনার বাংলাদেশে কি ছিল? একটা বাংলাদেশ বলেন, একটা বঙ্গুর বাংলাদেশ ছিল বিএনপির সময়। বিএনপি যে একাধিকবার ক্ষমতায় ছিল, বিএনপি কোন ডেভেলপমেন্ট ছিল? ডেভেলপমেন্ট তো যা হলো 17 বছরে আপনি আপনার আওয়ামী লীগ সভানেত্রী, জাতির পিতার কন্যা, আমার মহান নেত্রী, তার হাত ধরে বাংলাদেশে ডেভেলপমেন্ট হয়েছে। এর আগে কোনো রাস্তা ছিল এই দেশে, কোনো ব্রিজ ছিল, কোনো ডেভেলপমেন্ট ছিল? দেখেন আজকের বাংলাদেশটা আধুনিক বাংলাদেশ। পৃথিবীতে যারা আসে, পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে যারা বাংলাদেশে আসে, তারা অবাক দৃষ্টিতে বাংলাদেশটাকে তাকিয়ে দেখে, এইটা কি আমরা যে গল্প শুনছি বাংলাদেশ একটা বুকালেঙ্গা বাংলাদেশ, একটা গরিব দারিদ্র বাংলাদেশ, এটা কি তাই? পৃথিবীর এখন অনেক উন্নয়ন তো দেশের সঙ্গে বাংলাদেশের আজকের অবস্থানটা। তাই যদি ডেভেলপমেন্টের আশা করতে হয় তাহলে জাতির পিতার কন্যার কাছে আশা করতে হবে। শেখ হাসিনাই পারে বাংলাদেশটাকে আধুনিক বাংলাদেশ করতে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ হলো খেটে খাওয়া মানুষের দল, আওয়ামী লীগ হলো গরিবদের দল। যে দলটার সঙ্গে মানুষের ঘাম রক্ত মিশে আছে, সেই দলটা যদি এদেশের মানুষকে কোনো কিছু দিতে না পারে, আওয়ামী লীগ যদি এদেশে দিতে না পারে, তাহলে এই দেশে কারা দিবে? যারা সামরিক জান্তার ভিতর থেকে এসেছে, বন্দুকের নাম নিয়ে ক্ষমতা এসেছে, তারা কি এই দেশে দিতে পারবে? তারা পারে এই দেশে লুটপাট করতে। দেখেন
আজকে বঙ্গবন্ধু পরিবারের নামে কি কোনো লুটপাটের কোনো বদনাম আছে? লুটপাট কাদের নামে আছে? এর আগে যারা ক্ষমতা ছিল, সামরিক শক্তির ভিতর থেকে যারা ক্ষমতা এসেছে, তাদের সন্তানরা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। সেই পাচারকৃত টাকা আপনার FBI থেকে শুরু করে বিভিন্ন সংস্থার লোক জানেন, সাক্ষী দিয়ে বলে গেছে। জনাব বাবুল, আপনার কাছে সরাসরি যেই কথা এসছে, বিশেষ করে দুর্নীতির কথা এসছে, আমি যদি একটু বলি যে অতি সম্প্রতি দুটো বিষয় নিয়ে ব্যাপক আলোচিত হচ্ছে। সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ এবং এর পাশাপাশি আরেকটি দুঃখজনক ঘটনা আছে, সেটা হলো তাদের দলের একজন এমপি জনাব আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে। সেনাপ্রধানের নিষিদ্ধের বিষয়টিও আসছে, সেটি একটু পিছনে ঘটনা। শোনেন, আমি শুনছিলাম আলাপগুলা, ঝগড়া তো করা যাবে না। যে গান আছে না, যে তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি। একদম তোতাপাখির বয়ান। পুলিশ যাই করে এটা আওয়ামী লীগের কোনো দায়িত্ব নাই বলে দিচ্ছে পরিষ্কার। না না, আমার কথা শুনেন, আপনার কথা। আওয়ামী লীগের কোনো দায়িত্ব নাই। বেনজির সাহেব এই যে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছে, তার স্ত্রী, পরিবার, পরিজন, আওয়ামী লীগের কোনো দায় নাই। আওয়ামী লীগ তারা নিয়োগ দেয় নাই, বুঝেন নাই? না, দল তো মানে সরকার নিয়োগ দিয়েছে, সরকার নিয়োগ দিয়েছে। তার যে বিপুল বিত্ত বৈভব, এখন তো আরো তাকে আমি একটু কারণে ধন্যবাদ জানাইতাম যে বেচারা চুরি করছে, বাটপারি করছে, যাই করছে, দেশের মধ্যে সম্পদ রাখছিল। বরিশালে কিনেছে, মাদারীপুর গেছে, ঢাকায় কিনেছে, এখানে কিনেছে হাজার হাজার শত শত বিঘা টাকা। এখন তো দেখি ফলের বিড়াল আরো বেরোয় যাচ্ছে। দুবাইতে মিলিয়ন মিলিয়ন বিনিয়োগ, 5 স্টার হোটেল এসে সিঙ্গাপুরে, মানে সারা দুনিয়ায় তার টাকা সম্পত্তি। একজন আওয়ামী লীগ কি আলাদিনের চেরাগ, যে এই আওয়ামী লীগের পুলিশ প্রধান হইলে, এই আওয়ামী লীগের র্যাবের অধীনে ডিবি হইলে আপনি কোনোদিন শুনেছেন? বিগত দিনে আপনি সামরিক স্বৈরাচার এরশাদের কথাও বলেন, তার আমলের ডিজি, তার আমলের কি পুলিশ প্রধান, কারো এরকম রেকর্ড আপনি কোনো কালে শুনেছেন? আমি তো দেখছি যে একদিনে 4 ফ্ল্যাট কিনেছেন এবং তার স্ত্রী নামে আরো 267 বিঘা, আজকে হাজার হাজার বিঘা সম্পত্তি। কি আলাদিনের আশ্চর্য চেরাগ! কিভাবে হলো? কখন হয়েছে? কে নিয়োগ দিয়েছে? কে তাকে এই পর্যন্ত যে আসছে? এই সমস্ত রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন এজেন্সি সংস্থা, কিন্তু সরকার তো তাকে দুর্নীতি করতে বলে নাই। আর দ্বিতীয় কথা হলো, এখনই আরে ভাই, তো ব্যক্তি পর্যায়ের দুর্নীতি যদি হয়, সেজন্য সরকার দল কেন দায় নেবে? শুনেন, একটা সরকারের প্রধান অবস্থায় শোনেন সময় বঙ্গবন্ধু আপনার কথা বলছেন, উনিও ইন্টারাপ্ট করছেন, দুইজনই ইন্টারাপ্ট করছেন, আমাকে বলতে দিচ্ছেন না। আমি সরকার কাউকে দৃশ্যমান ভাবে বলে না তুমি দুর্নীতি করো, কিন্তু আপনি যে প্রোটেকশনটা দিচ্ছেন তাকে যে পদ ব্যবহার করে, রাষ্ট্রের ক্ষমতা কাঠামো ব্যবহার করে যে সেইগুলো করেছে, এগুলো কি মিথ্যা কথা? আর সেগুলোকে আজকে করেছে, একদিনে তৈরি করেছে? সরকারের কাজ কি? দুদকের কাজ কি? ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যারা রয়েছে তাদের কাজ কি? আইন আদালতের কাজ কি? যে আপনি যে ক্ষমতার রাষ্ট্র কাঠামোর মধ্যে রয়েছেন, আপনার বিপুল বৈভব সম্পদ যেটা হয়েছে, এটা কি দেখবার দায়িত্ব কার? এটাকে আমি দেখবো, না আপনি দেখবেন, নাকি সরকার দেখবে, না সরকারের উইংগুলা দেখবে? কে দেখবে? এই যে একদিনে তো এটা আসেনি, এবং সে অবসর যাওয়ার এতদিন পরে গণমাধ্যম এগুলো সামনে তুলে আনছে। গণমাধ্যম, আমাদের গণমাধ্যমের অনেক লিমিটেশনস আছে, অনেক কিছু তারা বলতে পারে না, তার মধ্যেও তাহলে এই সরকারের কি দরকার? আমার গণমাধ্যম সামনে আনার কারণেই তো এই বিষয়টা আসছে। যদি না আনতো, কালের কণ্ঠ প্রথম তাদের সেই অলিগারদের দ্বন্দ্বের কারণে হোক, যে কারণে হোক, তাহলে বেনজিরের এই প্রসঙ্গকে আমার সামনে আসতো। আমার এই যে অতি সাধু সরকার, তারা কি এটা করতো? শুধু সে না তো, আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন যে এই যে রাষ্ট্র কাঠামো, সরকারের 14 দলীয় জোটের একজন বলছে যে এমপিদের শতকরা 80% মাফিয়া এবং চোরার কারবারের সাথে জড়িত। এটা কি আমরা বলেছি? বিএনপি বলেছে? এবং এই কথা কি অসত্য? আপনি বলেন, ব্যবসায়ী যারা, রাষ্ট্র রাজনীতি বিরাজনীতিকরণের যে ফল প্রক্রিয়া, এই যে আজকের প্রজন্ম যে বলে আই হেট পলিটিক্স, কেন বলছে? তারা কি দেখে না এগুলো? তারা কি এগুলো বোঝে না? আপনি কাকের ডিম রাখার মতো আপনি মনে করছেন, আপনি যেটা লুকাচ্ছেন, আপনি যেটা বলছেন এটাই সত্য, মানুষ সব গ্রহণ করবে। উনি বলে দিল পুলিশের কোনো দায়িত্ব ওনাদের নাই। আশ্চর্য ব্যাপার। পুলিশ যখন ঠ্যাঙানি দেয়, পুলিশ যখন ক্ষমতা দখল করে আপনাকে উপহার দেয়, তখন আপনার কাছে খুব শান্তি লাগে, আরাম লাগে। আর পুলিশ যখন বিএনপিকে নিপীড়ন করে, বিএনপির নামে গায়েবী মামলা নাকি পৃথিবীতে দুনিয়ার কোন জায়গায় আছে আপনি বলেন? উনি নাকি শুনে নাই গায়েবী মামলা বলতে কিছু নাই। তামাম দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশে গায়েবী মামলা, মরে গেলে তার নামে মামলা, 3 বছর আগে মারা গেছে তার নামে মামলা হয়, বিদেশে গেলে মামলা হয়, তারপরে কি বলে
অসুস্থ অবস্থায় দিনের পর দিন প্যারালাইজ আরে ভাই, এটা আওয়ামী লীগ মামলা দেয়। শোনেন শোনেন এটা কি আওয়ামী লীগ না, দেয় তো পুলিশ আসলে। আচ্ছা, পুলিশ পুলিশ- এটা তো পুলিশ সত্য কে? কথা। পুলিশকে এই বলো। রাষ্ট্রের এই পুলিশকে না, কে না, চালায়? পুলিশ তো তার আলাদা একটা- পুলিশ কে আলাদা চালায়? একটা organization। ও তাহলে আপনি বলতে চান যে সরকার যেটা আপনার আমার কথা পুলিশের শুনেন পক্ষপাতে আমার কাজ কথা করতেছে। শুনেন তাহলে কি আপনি পুলিশের- বলতে চান পুলিশ- পুলিশের কোনো দায়িত্ব আপনি নেবেন না? পুলিশের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি অবাক থাকে, কাণ্ড তো তুতা সেটা- পাখির সেটা মতো জবাব কথা তো দিতে আসবে। পুলিশের কোনো অপকর্মের অন্যায়ের দায় উনি নেবেন না। এটা তো আমরা আওয়ামী লীগ করি। আজ আমরা আওয়ামী লীগের যারা- সরকার না, না, আপনি সরকারের দায়িত্ব নেবেন আপনি না? সরকার আর আওয়ামী লীগ এক পুলিশ- জিনিসটা। আশ্চর্য ব্যাপার। আরে সরকার একটা আলাদা আজকে আলাদা পা- আজকে টক শোতে এসে আমি নতুন কথা শুনলাম কেন আপনি- আমার গোটা রাজনৈতিক আওয়ামী জীবনে লীগ তো একটা রাজনৈতিক যে দল। যখন সে সরকারের পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে, সরকারের বা নির্বাচিত পুলিশের হবে, তারপর তারা শোনেন সরকার শোনেন করছে। এই আওয়ামী লীগ তো আওয়ামী লীগের জায়গায় তোর আছে। কথা বলতে না পারলে কেমনে হবে? আজকে আমি নতুন কথা শুনলাম যে সরকারের কোনো দায় দায়িত্ব আওয়ামী লীগ নিবে না। আশ্চর্য, আওয়ামী লীগের সভানেত্রী সরকারের প্রধান, আওয়ামী লীগের নেতারা যে- মন্ত্রীর না, প্রধান। এই যে ভয়ঙ্কর কথা শোনেন, এই যে ভয়ঙ্কর কথা পুলিশকে দিয়ে আর্মির প্রধান, আপনি দেখেন বিএনপির কোন উনি যে উন্নয়ন আর আওয়ামী লীগের সব মহৎ অর্জন সমস্ত উন্নয়ন করে আর কেউ করে নাই বাংলাদেশের উন্নয়ন। আপনি কি ভুল 93 তাই তো বলছেন আপনি না না, যে আপনি কি ভুল বলছেন? উন্নয়ন হয়েছে না? ও আর কেউ করেনি। কি আপনার ও আপনাদের সময় বিএনপি 72 75 হয় নাই, 96 2000 হয় নাই। আপনি এই যে বাড়ি থেকে যে গাড়িতে আসেন আর যে আজব টকশো করতে আসছে আজকে, আচ্ছা, আমার মনে হয় আজব টকশো করতে আসছে, মানুষ এগুলো দেখলে হাসবে। আর আমার আরেকটা মনে- জিনিস বলি, আলোচনা থাকি। আরেকটা জিনিস বলি, শেষের দিকে, দেখেন please। দেখেন এই যে আনার একদিনে কিন্তু আনার তৈরি হয়নি। ওইখানকার একজন মায়ের আর্তনাদ শুনেছি যে একটা সন্তানকে পিটিয়ে 16 বছর 18 বছরের একটা বাচ্চাকে চোখ তুলে ফেলা হয়েছিল। কোনো মৃত্যুকে কোনো হত্যাকাণ্ড, আনারকে যেভাবে হত্যা করা হয়েছে জানি না, কিন্তু এই যে যেসব খবর দেখছি চোরাচালান, গোল্ড স্মাগলার, এক এমপি আনে, আনারের মাধ্যমে সেটা পাস হয়, এই যে বিষয়গুলো বাংলাদেশের রাষ্ট্রের সাথে রাজনীতির সাথে যেভাবে জড়াই গেছে, সেই জন্য আজকের প্রজন্ম বলছে যে আই হেট পলিটিক্স। এবং আরেকটি কথা বলি, দেখেন এই যে আপনি দুর্যোগের কথা বলছেন, দায়ী বলছেন, একটা আপনি আমার দলকে যদি সম্মান না করেন, আপনি কি ভাষায় কথা বলছেন? আমরা কি শিখছি? এই যে কুলাঙ্গার, একটা দলের প্রধানকে আপনি বলছেন কুলাঙ্গার। রাজনীতিরও তো একটা ভাষা আছে, রাজনীতিরও একটা আপনি না। রাজনীতির একটা বিরোধিতারও একটা কিন্তু মানে একটা সৌন্দর্য আছে, আপনি জানেন না, সেই জন্য আপনি বলছেন। এই যে বক্তব্যগুলা আপনি আপডেটেড থাকেন তাহলে বুঝবেন। না আমি বলছি, আমি কারণ নাম বলতে না, চাই, আপনার কথা বলিনি, আপনার কথা এটি অন্য আপনার প্রসঙ্গে। কথা বলিনি। হ্যাঁ, আপনার। একটা দলের প্রধানকে যখন আপনি এই ভাষায় আক্রমণ করবেন, আপনার সমস্ত ব্যর্থতা ডাকবার জন্য আলোচনাটা অন্যদিকে ই করে নেবেন, আপনার যে এই যে সীমাহীন ব্যর্থতা, আপনি অর্থনৈতিক সেক্টর বলেন, রাজনীতি বলেন, বিরাজনীতি করার এই প্রক্রিয়া, এই একটু প্রক্রিয়া সময় দিতে হবে, আপনাকেই কিন্তু গিলে খাবে, এটা আমরা বলে রাখি। জি, শরীফুজ্জামান একদম ছোট্ট করে একটু শুনতে ছোট্ট চাই। করে আপনি যে প্রসঙ্গটি এনেছেন, একজন সাবেক আইজি তার দুর্নীতি সম্পর্কে, আমি মনে করি যে তিনি যখন চাকরি করেছেন এবং বড় বড় পোস্ট হোল্ড করেছেন, তখন এই দুর্নীতিতে তিনি জড়িয়ে পড়েছেন, সুতরাং এর দায়ভার অবশ্যই সরকারের। না, আমি উদাহরণ হিসাবে বলতে পারি, না, পারি জনাব শরীফ, আমরা কি এখনই তাকে দুর্নীতির বিষয়ে তার উপরে দোষটা চাপিয়ে দিতে পারি কিনা? এখনো বিষয়গুলো তদন্ত সন্দেহ, ঠিক এখনো আমরা সন্দেহভাজন হিসাবে। তবে আমার ধারণা যে বাংলাদেশের দুর্নীতি যেভাবে বিস্তৃত হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে পলিসিটা আমি মনে করি চুজ অ্যান্ড পিক। কেউকে পছন্দ হলো তাকে ধরলাম, কেউকে পছন্দ হলো না তাকে ধরলাম না, অর্থাৎ এর ভেতর থেকে সরকার কেউকে ছেড়ে দিচ্ছে, কেউকে ধরছে। আমার ধারণা যে বেনজির তিনি নির্দোষ, আমি এটি বলি না, তবে যে প্রক্রিয়া এবং পদ্ধতিতে তার সম্পদ ধরে আপনি টান দিয়েছেন, আমার ধারণা তিনি কারো লেজে পাড়া দিয়েছেন, সেই কারণে তাকে আপনি টার্গেট করেছেন। আমি মনে করি যে পদ্ধতিতে, আমি আবার বলছি যে তিনি নির্দোষ, আমি এটি মনে করি না, কিন্তু যে পদ্ধতিতে আপনি তাকে শাস্তি দিতে চাচ্ছেন, এর পেছনে তার উপরে আপনার কোনো না কোনোভাবে আক্রোশ আছে, এটা আমি বিশ্বাস করি। কেননা আপনি সম্পদ, তিনি যে মালিক হয়েছেন অবৈধভাবে, তার কতগুলো প্রসিডিউর মেনটেন করেছেন, যেগুলো সরকারের দায়িত্বে থাকা অবস্থায় করেছেন। আপনি যদি বলেন যে আমি এটি জানি না এবং পুলিশের দায়িত্ব বললাম, আমি নিব না। আপনি এই যে এখান থেকে বেরিয়ে বাইরে দেখবেন মার্কেটগুলোর সামনে পুলিশ বসে আছে, আপনি তো মার্কেটের সামনে পুলিশকে বসতে পারেননি। সরকারের কতগুলো দায়িত্ব আছে। একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা, তিনি একদিনে 4টা বাড়ি ফ্ল্যাট রেজিস্ট্রি হচ্ছে, সরকার এটি জানে না, আমি এটি বিশ্বাস করি না। আমার দেশের গোয়েন্দারা সেই রাজশাহীর চরাঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্যে কে দুটো ককটেল নিয়ে ঢুকছে, সেই তথ্য যদি তার কাছে থাকে, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা একদিনে 4টি ফ্ল্যাট রেজিস্ট্রি হচ্ছে তার নামে, সেই সরকারের পার্ট।
তার স্ত্রীর নামে, সরকার এটি জানে না। এটি আমি মনে করি যে সরকার কোনো কিছু গোপন করতে চায়। আপনি এমপির যেটি বলেছেন এটি খুবই দুঃখজনক, একজন এমপির হত্যাকাণ্ড, কিন্তু একই সাথে আমাদের তথাকথিত এমপিরা তাদের পোস্ট পদবীকে ব্যবহার করে জি, আমার যে মনে হয় বক্তব্য- এক একজন যে একেবারে দানব হয়ে উঠেছিল, এই ঘটনাগুলোর ভেতর থেকে সেটি প্রমাণ হয়ে যায়। জনাব আমি সাধুবাদ জানাই আমার দুই বন্ধুকে। আমরা কিন্তু তাদেরকে এরকম নির্বাচনী মাঠে চেয়েছিলাম, সংসদে চেয়েছিলাম। এই যে আজকের যে আলোচনাগুলো, প্রাণবন্ধ আলোচনা, কিন্তু তারা যদি নির্বাচনে আসতো, সংসদে যেত, প্রাণবন্ধ আলোচনা হতো। বিরোধী দলের কাজ হলো যদি সরকারের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে ধরিয়ে দেওয়া, সংশোধন করা। সরকারের দায়িত্ব আপনি নেবেন না, এখন আওয়ামী লীগ। আপনি বলতেছেন। এখন এখন যে বিষয়টা সেটা হলো যে এই যে কথাটা সেটা হলো বেনজির সাহেবের কথাটা। বেনজির সাহেব এটা বড় ব্যাপার ছিলেন। তিনি একটা পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, র্যাব বাহিনীর প্রধান ছিলেন। তিনি যদি কোনো অন্যায় করে থাকে তার প্রায়শ্চিত্ত তিনি করবেন। হ্যাঁ, তবে ব্যক্তি পর্যায়ের দুর্নীতি, ব্যক্তি পর্যায়ে দুর্নীতি এখানে কিন্তু আপনার কোনো সংস্থা, এটার জন্য কিন্তু কোনো র্যাব দায়ী না, এর জন্য কিন্তু পুলিশ দায়ী না। জি। এটা ব্যক্তি যদি করে থাকেন, এখনই আমরা বলতে না, আমরা পারছি না। যদি ছাড়া তো বলতে পারবো না। জি, কারণ জি। কারণ হলো এখন সবেমাত্র এটা তদন্ত পর্যায়ে আছে। যখন ফাইনাল হবে, জি, চূড়ান্ত হবে, তারপরে আমরা তাকে অপরাধী বলতে পারবো। নিশ্চয়ই। তবে এর মধ্যে দিয়ে একটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাই। বঙ্গবন্ধুর কন্যার সময় এই যে যেমন আজকের মিডিয়া স্বাধীন, অবাধ কথা বলা যাচ্ছে, কোনো প্রতিবন্ধকতা নাই। না, আপনার পত্রিকাগুলো, আপনার প্রিন্ট মিডিয়া, সে অবাধভাবে যে তার মতো করে লিখে যাচ্ছে, কেউ কিন্তু টেনে ধরতেছে না। এই যে কিছুদিন আগে আমি আপনাকে বলি, শুনেন, এরপরে রিপোর্ট প্রকাশ করেছে আমাদের বিচার বিভাগ, বিশ্ব গণমাধ্যম বিচার সূচকের বিভাগ তলানিতে বাংলাদেশ। আপনার আবারও প্রমাণিত হচ্ছে এটা স্বাধীন। আপনার বিভিন্নভাবে আপনার তাদের এই যে অন্যায় যারা করতেছেন, সে যেই হোক তাকে কিন্তু আইনের মুখোমুখি করা হচ্ছে। আপনার পুলিশ একজন আসামিকে ধরে, একটা লোককে ধরে, তার দৃষ্টিতে আসামি, সে আসামি বানায় আপনার আইনের কাছে সুপর্দ করতেছে, ফাঁক পুকুর দিয়ে তিনি বেরোয় যাচ্ছে। এখন এখানে তো একদম আপনার শেষ এখানে মিনিটে তো আছে। সরকারের কিছু করার থাকে না। তবে আওয়ামী লীগ সরকার নয়, সরকার বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকার মানুষের সরকার, সাধারণ মানুষের, জি, আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকার। তার শেখ হাসিনা সরকার আমলেই, বঙ্গবন্ধুর কন্যার আমলেই এই দেশের সমস্ত বড় বড় যারা নিজেদেরকে রাঘব বল মনে করে, যারা মনে করে যে তাদেরকে টাচ করার ক্ষমতা কোনো সরকারের নাই, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সমস্ত অন্যায়কারীদের বিচারের মুখোমুখি আমার মনে হয় করেছে। অতএব বক্তব্য এসছে। কোনো অন্যায়কারী, আওয়ামী লীগ সরকার বলেন, বঙ্গবন্ধুর কন্যার সরকার বলেন, শেখ হাসিনা সরকার বলেন, এই সরকারের আমলে অন্যায় করে পারবে না বাংলাদেশে। এটাই হলো বাস্তবতা। তাকে আইনের সম্মুখীন হতেই হবে। জনাব বাবুল, একেবারে 30 সেকেন্ডে শেষ। শোনেন, কথার ফুলঝুরি এক জিনিস বাস্তবতা। বাংলাদেশ রাষ্ট্রটাকে আজকে যে পর্যায়ে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে, এই কথাটা অনেক আগে আমাদের বলে গেছিল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান, যে মানে মাফিয়া বাংলাদেশ যে বাজিগরের দেশ হয়ে গেছে, এটা একজন মাত্র বেনজির না, এটা টিপ অফ দ্য আইসবার্গ, দুর্নীতির টিপ অফ দ্য, এর পিছনে যে বিশাল শিলাখণ্ড, এক একজন অলিগার, যার ফল রাষ্ট্রকে, এই যে ব্যাংক বিমাগুলো লুট হচ্ছে, 48,000 কোটি টাকা শেয়ার মার্কেটে এক সপ্তাহে লুট হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সেই জন্য বলি যে শুধুমাত্র একজন বেনজির আহমেদের দুর্নীতি খুঁজে লাভ নাই। মানে সর্বাঙ্গে যদি ব্যথা হয়, আপনার শেকড়ে যদি আপনার দূষিত হয়ে যায়, তাহলে এবং এই যে দুর্নীতি, এটা আশ্রয় দিয়ে এই রাষ্ট্রটাকে এই পর্যায়ে। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম খান বাবুল, জনাব আজম খান এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।